যে ভাষ্য, আমার যে ইন্দিরার সাথে সেনাবাহিনীর একটা গভীর সম্পর্ক আছে আমরা জানি। ইয়েস গভীর এক্স্যাক্টলি সম্পর্ক। জি, হ্যাঁ, অনেক গভীর সম্পর্ক। মারিয়ানা অনেক ট্রেনচার্জ আমরা তো জানি হের পোলার বাপের সাথে গভীর সম্পর্ক বলে একটা পোলা হইছে, আবার পুরো সেনাবাহিনীর সাথে গভীর সম্পর্ক, এগুলো আবার কি বলেন আপনি? না, এটা একটা অ্যাক্টিভিজমের পার্ট, আমরা ওইটা নিয়ে কথা বলবো না, এটা একটা পার্ট অফ অ্যাক্টিভিজম। জি, ফারহানা ইন্দ্রা। আমার সাথে আর্মির একটা খুবই কঠিন সম্পর্ক আছে, এটা মানে যে ফেভিকলের মতো সারা জীবনেও এই সম্পর্ক যাবে না। আমি চাই না, আমি চাই এই সম্পর্ক থাকুক। যেমন আমাদের এই যে আপনি যে বললেন বড় ভাইয়া, প্রধানমন্ত্রী বড় ভাইয়া, যে এই ওনার যে একটা সম্পর্ক যেরকম সেম অ্যাজ মি। তো ভাইয়া মনে করেন যে চিকিৎসার জন্য উনি 17 বছর ওখানে ওনার থাকতে হইলো, এখন ওনাকে বাংলাদেশে কে ট্রিটমেন্ট দিচ্ছে? প্রথম কথা আমি এটা কোশ্চেন রাখলাম, পাবলিক কমেন্টে অ্যান্সার দিবে। কে তাকে ট্রিটমেন্ট দিচ্ছে? যে ট্রিটমেন্টের জন্য উনি আসতে পারেন নাই 17 বছর, ওনার দলের ভাষ্য মতে যে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন তাই আসেন না। তো উনি মুসলেকা দিয়ে আসছেন। ওনাকে কে ট্রিটমেন্ট দিচ্ছে সেটা আমরা জানি না, তবে উনি একটা বিড়ালকে নিয়মিত ট্রিটমেন্ট দিতেন, সেটা আমরা ছবিতেও দেখেছি। হ্যাঁ, আমরা লাইভে দেখছি, ছবিতে আমরা লাইভে দেখছি। আচ্ছা, জি। উনি মুসলেকা দিয়ে দেশ ছাড়ছে, মুসলেকা দিয়ে দেশে ফিরছে, মুসলেকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। এখন আপনার কি মনে হয় উনি ফাও মাগনা তাহলে কি ওনার নামটা কি মুসলেকা রহমান বলতে চাচ্ছেন আপনি? এরকম কোনো কিছু দিতে চাচ্ছেন? কারণ উনি এই ছাড়া মানে উনি ওনার মা সো কল আপসহীন নেত্রী, ওনার মা সারা জীবন শুনে আসছি। তো যদিও ওনার মা আপসহীন না, কারণ 1 টাকায় বাড়ি নিয়ে উনি ওনার স্বামীর হত্যার বিচার কোনোদিন চান নাই। আমি যেরকম ইলেকশনের পর বলছিলাম যে ওনার মা বোধহয় জীবনে একবারই জাঞ্জুয়ার সাথে একটা আপোষ করেছিলেন নাকি? হ্যাঁ, তো ওইটা বাদ দিয়ে আজকে আমরা মানে প্রধানমন্ত্রীতে থাকি, আমাদের তারুণ্যের অহংকার নিয়ে থাকি। বুইড়া নিয়ে আপনি কেন পইড়া থাকেন? আমি বুঝলাম না ভাই, আপনার রুচি এত খারাপ। বলতেছিলাম যে এই আপসহীন নেত্রীর মুসলেকা রহমান ছেলে, উনি সব জায়গায় মুসলেকা দিয়ে আসছেন। মুসলেকা আমি ইলেকশনের পরপরই বলছিলাম যে ভাইয়া, আপনার আম্মা তো 2 বার প্রধানমন্ত্রী ছিল, একবারও জামাইয়ের হত্যার বিচার চায় না। আপনি প্রধানমন্ত্রী হইছেন, শেখ হাসিনা খুব খারাপ, তো শেখ হাসিনা সরকার আপনার বাপের হত্যার বিচার করে না, আপনি একটু কইরা দেখান। শেখ হাসিনা তো 96 যখন 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় বসছে, উনি বাপের হত্যার বিচার শুরু করছিলেন ইনডেমনিটি বাতিল করে। আপনার বাপের হত্যা নিয়ে তো কোনো ইনডেমনিটি কেউ পাস করে নাই, আওয়ামী লীগ তো ভুলেও করে নাই। তো সেই আপনি একটু বাপের হত্যার বিচার করে দেখান। আমি এরকম কোনো রেসপন্স পাই নাই, ভাইয়ার কাছ থেকে পাবো আশা করি নাই, বাট জিয়ার সৈনিক, চান্দা তোলে দৈনিক, তাদের কাছ থেকে আমি কিছু রেসপন্স অ্যাটলিস্ট আশা করছিলাম, যারা নিত্যদিন এসে আমাদের লাইভে, আমাদের যার পাবলিক অ্যাক্টিভিজমের জায়গায় ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, গালিগালাজ করে, ওরা কেউ কোনো মানে এটা নিয়ে আলাপ করতে রাজি না, বুঝছেন? তো সেইখানে আমাদের এই মুসলেকা রহমান ভাইয়া কি করলেন, বসে এই 5 দিনের মধ্যে রদবদল করে দিলেন। কেন? কারণ উনি জানেন উনার হাতে তো কিছু নাই। ওই যে আপনি আমাকে যে কোশ্চেনের অ্যান্সারটা দিতে দেন নাই, তখন রাসেল ভাই বলছিলেন আমি একটু ফ্লোর চাইছিলাম, আপনি আমাকে দেন নাই। আমি আপনার সাথে এটা নিয়ে পরে অফলাইনে, আমার ফ্লোরে অনেক জায়গা আছে, আমি দেব। না অফলাইনে করে নিব, মুখে বললাম না। আচ্ছা, আপনারা তো ফ্লোর না পুরো বিল্ডিং দিয়ে দিছে কোন? না ওই যে বললে, রাসেল ভাই বললো যে ইন্দ্রা বললেন যে জামাত ক্ষমতায় নাই। জামাত ক্ষমতায় অফিসিয়ালি নাই, আনঅফিসিয়ালি সেই 5ই আগস্টের আগে থেকেই আছে। প্রধানমন্ত্রী তো দেশ ছাড়ছেন, বাট এই যে পুরা যে সো কল জুলাই বিপ্লব বলেন, আন্দোলন ব্লা 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 যাই বলেন, জামাত তখন থেকেই দখল করে রাখছে সবকিছু। এই যে প্রশাসনের কি বলবো, প্রশাসনের স্যাবোটেজের জন্য আমাদের এই যে 5ই আগস্ট দেখতে হইলো, এটা কার করা? এটা তো বিএনপির করা না, আওয়ামী লীগের করা, এটা জামাতের করা। এক্স্যাক্টলি। এই জামাতগুলা কই ছিল? বেশিরভাগই আর্মিতে ছিল। কারণ আর্মি যখন ডিপ্লয় করা হইলো, 144 দেওয়া হইলো, মানে 144 ধারা যেটাকে বাংলায় বলে, তা আর্মি কি করলো? এসে সেই সন্ত্রাসীদের সাপোর্ট দিল। তারা বলল যে না, আমরা নিরীহ জনগণের বুকে গুলি চালাতে পারবো না, আমরা এই ট্রেনিং পাইনি। ওদের এত বড় সাহস কই থেকে হয় যে প্রধানমন্ত্রীর অর্ডার বা এবং তাদের ডিফেন্সের যে অর্ডার, চিফের যে অর্ডার, চিফ কি অর্ডার দিছে আমি জানি না, বাট এইখানে তো আমার আরেকটি প্রশ্ন আপনাকে করতে হয়, সেটি হচ্ছে জনগণের উপরে গুলি চালাবে না, তাহলে গোপালগঞ্জের মানুষ কি আমেরিকাতে আসছিল? আমি যেটা বলতেছিলাম যে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাইছি যে তাদেরকে মাঠে নামানো হয়েছে জনগণের সুরক্ষা দেওয়ার জন্য, সরকারের পক্ষে থাকার জন্য, সরকারের অর্ডার ফলো করার জন্য, যেটা আমাদের পুলিশরা করতে গিয়ে 4000 মতো পুলিশ খুন হয়েছেন। কিন্তু আর্মিরা কি করলো? এসেই সেই সন্ত্রাসীদের পক্ষ, জুলাই জঙ্গিদের পক্ষে দাঁড়ায় গেল এবং অন্যদের উপর গুলি চালানো শুরু করলো, আওয়ামী লীগের লোকজনদের উপর টর্চার করা শুরু করলো। এটা তো টোটালি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, সরকারের আদেশ অমান্য করাটা, তাই না? সেই আর্মিকে এসেই প্রধানমন্ত্রী জারেক টিয়া ভাইয়া কি করলেন?
রদবদল করে দিলেন। ওটা তো ওনার জন্য ফরজ, না করলে তো উনি টিকবেন না। এবং উনি যেটা নিজের বুদ্ধিতে করছেন সেটাও আমি বিলিভ করি না। সেই যে বললাম যে মুচলেকা দিয়ে দেশে আসছেন এবং মুচলেকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, ওইটা ওই মুচলেকারই পার্ট, বুঝতে পারছেন? কারণ আমরা যেটা জানি আর্মিতে মেইনলি অনেকগুলা ভাগ আছে, পলিটিক্যাল ভাগ, ওই যে ইনফ্যান্ট্রিমেন্ট এইসব না। যেটা আমি বলতেছি ভাগটা হচ্ছে জামাতি একটা পোর্শন আছে, যাদের দেখবেন এনে দুইখান দাঁড়িয়ে আছে, কোথায় কোথায় মার্শাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লম্বা লম্বা টান দেবো। আমি এখন খাবো না ভাইয়া, কাশি আসতেছে। আমার জামাই আমাকে লাইভে সাপোর্ট দিতে আসছে যে একটু খাও, খায় দেয় বলে জোর বাড়া, তারপর এদেরকে গান করো। আমি এখন যেটা বলতেছি ছাইয়াকে যে ভাইয়া বললেন, এটা কি ঠিক হইলো? এগুলো বলা যায়, একটা ঠিক। সময় ভাই বোন হয়ে যায়। আপনারা আমাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছেন, আমি বলছি ভাই নিয়ে চুপ, নিয়ে চুপ। তো যেটা বলতেছিলাম ভাইয়া, যে এই যে এত সব মুচলেকা দিয়ে আসার পরে তারপর তখন দেখলেন যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার মানে সোকল রিলেটিভ হয়েও শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই সেই সেনাবাহিনীকে, এবং যে সেনাবাহিনী তার মাজা ভেঙে দিছিল পিটাইয়ে, সেই সেনাবাহিনীকে জাইটিয়া ভাইয়া কিভাবে বিলিভ করবে আমাকে বলেন? আপনি বিলিভ করতেন? আপনি হইলে? সবাই তো শেখ হাসিনার মতো বোকা না। শেখ হাসিনা বোকা বলেই তার ফ্যামিলিকে যে সেনাবাহিনী ধ্বংস করছে, তাদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করছে, প্রোটিনের ব্যবস্থা করছে 2 বেলা। আপনি হইলে করতেন? আমি হইলে জীবনেও করতাম না। আমি হইলে 3 বেলা রুটি খাওয়াইতাম, তাও কি শক্ত শক্ত চাপটি রুটি, কইতাম স্পেশাল অর্ডার দিয়ে চাপটি রুটি বানায় খাওয়াইতাম। আমি তো, আমার তো এত দয়া মায়া নাই। শেখ হাসিনার মানে দয়াশরীর, এই এই বাপের যেরকম ছিল মেয়েরও সেম দয়াশরীর। এত দয়া থাকলে আসলে পলিটিক্যাল ডিসিশন নেওয়া যায় না। তো যেটা বলতেছিলাম, জারেকিয়া ভাইয়া এসেই যখন দেখলো যে এই সেনাবাহিনীরই কিছু লোকজন তার বাপকে মার্ডার করছিল আমাদের সামনে, আমরা যাদেরকে দেখছি, পেছনের কাহিনী তো অন্য ইস্যু। তো সেই সেনাবাহিনীকে জারেকিয়া ভাইয়া নিজের প্রেসক্রিপশনে সরায় না, এটা একদম লিখে রাখেন, কোন স্ট্যাম্প মম থাকলে ওইখানেও লিখে রাখেন, কোনো সমস্যা নাই। ওনার নিজের বুদ্ধিতে এইটুকু কুলায় নাই। যে লোক এসে বলে দিনাজপুরে ম্যাঙ্গো ম্যাঙ্গো আম আম, উনি এসে আর্মি বদলায় ফেলাবে, মানে আপনারা এইটা বিশ্বাস করে বসলেন? আমি বুঝলাম না। উনি নীলফামারীতে গিয়ে বলতেছে মেডিকেল কলেজ করবে, যেখানে 19 সালে মেডিকেল কলেজ আছে। আপনি কুমিল্লার ইয়েটা ভুলে গেলেন, কুমিল্লার ইপিজেড ওখানে ব্যবসায়ী লোকজন আমি দেখলাম। আমি ওনার একটা মানুষ, ইন্দ্রা আমি একটু এখানে সরি আপনাকে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, মানে একটা মানুষ কতখানি আনইনফর্মড থাকলে নিজের দেশ সম্পর্কে এই ধরনের এটা একটি অশ্লীল উক্তি, এটা একটি অশ্লীল উক্তি একটা এলাকা সম্পর্কে। ব্যবসায়ী যারা বসেছিলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের চেহারা দেখতেছিলাম, ওরা এত এম্বারাসড হইতেছে, বিব্রত হয়ে এদিক সেদিক তাকাইতেছে। আসলে ওনারা বুঝতেই পারতেছে না যে এটা কি কয়, আমরা তাইলে কই, আমরা কিতার মধ্যে টেহা ডালতাছি। ব্যারিস্টার সুমনের মতো আমার এই ডায়লগ দিতে হয়, কিতার মধ্যে টেহা ডালতাছি, কারণ ওরা এই বিজেটে কাজ করতেছে অলরেডি। মানে এরকম যার ধারণা একটা দেশ নিয়ে, এবং উনি কি বলছিল মনোরল করবে, বা মানে আমি এটা ইলাবোরেট করতেছি, কারণ হচ্ছে যার দেশ সম্পর্কে ধনরেল বললেন। ও আপনি ঘুমান কেন ভাই? আপনি ঘুমাচ্ছিলেন, আপনার সম্পর্কে অনেক মতামত এখানে আসতেছে। ফরিদ ভাই ঘুমোচ্ছে, তাহলে ফরিদ ভাই সেহরি খাবে কিভাবে? যেটা বলতেছিলাম, তো সেই তারেক ভাই নিজের বুদ্ধিতে এটা কোনো মতেই করতে পারে না, আমার এটা মনেই হয় না। এবং এবং ওনার বক্তব্যগুলো আপনি খেয়াল করেন, আপনারা যে বললেন যে এই যে বাপ মায়ের নামে ওনার হাত উঠে না, শহীদ মিনারে গিয়ে হাত উঠায় ফেলছে। উনি যেহেতু জামাত বিএনপি একই মায়ের পেটের ভাই, এটা তো আমরা সবাই জানি, বারবার এটা রিপিট করতে হয় দুর্ভাগ্যবশত, কিন্তু কিছু করার নাই। তো জামাত যেরকম ধর্মকার্ড খেলে, উনিও সেরকম ধর্মকার্ডই এবার খেলবেন। অলরেডি উনি শুরু করছেন, শহীদ মিনারে গিয়ে উনি মোনাজাত শুরু করছেন। ভাই শহীদ মিনার মোনাজাত করার জায়গা না। সারা জীবন শুনে আসছি শেখ হাসিনা শহীদ মিনারে যায় দেখে, শহীদ মিনারে পূজা দিতে যায়, এবং ফেসবুক ভাইসা যাইতো ওনাদের আত্মা কষ্ট পাচ্ছে ওই শহীদ মিনারে পূজায় দেখে, ওনাদের কবরের আযাব বেড়ে যাচ্ছে। এই 25 এবং 26 সালে 2 বছর আমি শুধু দেখলাম না যে এইসব গল্প দিয়ে ফেসবুক ভাইসা গেছে ফেব্রুয়ারি মাসে, মাইন্ড ইট। এবং এই 26 সালের ফেব্রুয়ারিতে এসে দেখলাম আমাদের শকুনি, এই সাদা শকুনিকে ওই সাংবাদিক ভাই, আমি লাইভে বলতেছি, আপনি যেখানেই থাকেন, যতদিন থাকেন বাইচে থাকেন, আমি দেশে ফিরে আপনাকে আমি ফুল ফ্যামিলি সহ 5 স্টারে সারাদিন নিয়ে পালবো আপনাকে, যে আপনি মাস্তি করেন, চিল করেন, আমার তরফ থেকে আপনার ট্রিট হবে। তো ওনাকে জিজ্ঞেস করছে, আপনারা সারা জীবন বলছেন
এই এই শহীদ মিনারে ফুল দেওয়া হারাম। শিরক আজকে বেদাত রাষ্ট্রীয় আচার, আচার তো ওনার উচ্চারণে আসে না, উনি বলছে রাষ্ট্রীয় আচার পালন করতে আসছে। তো রাষ্ট্রীয় উনি আচার কি রাষ্ট্রীয় আচারের ডিব্বা? হ্যাঁ, রাষ্ট্রীয় আচার যখন শেখ হাসিনা পালন করতেন তখন এত সমস্যা হইতো কেন? তখন শিরক হয়ে যাইতো। আজকে দেখেন শহীদ মিনার কিন্তু শ্রদ্ধা জানানোর আপনি জায়গা। বোধহয় একটি জিনিস উল্লেখ করতে ভুলে গেছেন, সেটি হচ্ছে জামাত এবং শিবির আজীবন এটিকে খাম্বা পূজা বলে উল্লেখ করেছে। আচ্ছা, খাম্বা তারেক? না, খাম্বা পূজা এখানে আবার অন্য খাম্বা আর কি। ভাইয়ার নাম তো কিন্তু খাম্বা। Okay. টাইমস ম্যাগাজিনে আসছে। সেখানে আপনি কিভাবে আমাকে থামায় দেন যে খাম্বা তারেক বললাম কি জন্য? না যাই না, হোক, সেটা বলিনি। আমি বলছি যে এই যে বলছি- শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে জামাত সারা জীবন খাম্বা পূজা বলে অভিহিত হ্যাঁ, করেছে। মূর্তি পূজা শিরক টিরক বলছে। সেখানে আমাদের জারেক্টিয়ার প্রধানমন্ত্রী গিয়ে সেখানে দোয়া দুরুদ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আপনি দোয়া পড়তেই পারেন, সেটা কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় আপনি দোয়া পড়তে পারেন। বাট শহীদ মিনার বেসিক্যালি শ্রদ্ধা জানানোর জায়গা, যেটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু দেখেন আমাদের জারেক্টিয়া ভাইয়া সেই জামাতের পথে হেঁটে সেই শহীদ মিনারকে দোয়ার জায়গা বানায় ফেলতেছে। উনার যদি দোয়া করতে হয় তাহলে আজিমপুর গোরস্থানে গিয়ে শহীদদের কবরে গিয়ে দোয়া করে আসতে পারেন, কারো কোনো অসুবিধা নাই, আপনি ওইখানে দোয়া করতে পারেন। বাট ওই যে প্রথম আলো যে আজকে নিউজ করলো, তারপর আমাদের পিও ফারুকি তিশার ভাতার গিদর ফারুকি, গিদর ফারুকি, ফরিদ ভাইয়ের পিও, সে বলতেছে তারেক জিয়া মেজর কি জানি জিয়াউর রহমানের পথেই হাঁটতেছেন। অবশ্যই বাপের পথে হাঁটবে, কারণ তার বাপ গোলাম আজমকে এই দেশে স্বীকৃতি দিয়ে নিয়ে আসছে। সে কোন ক্ষেতের আলগা মূলাটা তুলবে? সে একই ক্ষেতের মূলাই তো বুনবে, তাই না? ডিফারেন্ট কিছু তো হওয়ার কথা না। একই ঘর থেকে যখন বের হয়েছে সবগুলা, এই যে দেখেন একটা বিতর্ক শুরু করে দিল, কোনো আগা নাই মাথা নাই, কোনো কারণ নাই ওনার এই কাজটা করার। উনি আমি আমার চোখে পড়ে না, হয়তো করে থাকতে পারেন, আপনারা জানবেন, আমি সব তো আমি জানবো এমন কোনো কথা না। যে মাকে উনি দেখতে পারেন না বলে এতদিন অনলাইনে চিল্লা ফাল্লা করে আমাদের ব্যতিব্যস্ত রাখছেন, সেই মা মরে যাওয়ার পরে উনি নেগোসিয়েশন করে মুসলেকা দিয়ে দেশে ফিরছেন। ওনার মা মারা গেছে, উনি ইলেকশন করছেন, ইলেকশন জিতছেন, জেতার পরে আজ পর্যন্ত তার মায়ের নাম আমি মুখে নিতে দেখি নাই। একটা বারও না, একটা বারের জন্য কেউ নেই নাই। একটা মানে যতগুলো নির্বাচনী প্রচারণা হয়েছে এখানে কোথাও খালেদা জিয়ার প্রতি যে এই দলটা বর্তমান বিএনপি তো আসলে খালেদা জিয়ার হাতে গড়া, কিন্তু যত যাই আমরা বলি না কেন, এই যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা খালেদা জিয়ার হাতে গড়া। একটা বার কোন নেতাকর্মী খালেদা জিয়ার নাম কোথাও উল্লেখ করে নাই। আপনি নেতাকর্মী পর্যন্ত যাচ্ছেন কি জন্য? আমার চোখে এটাও পড়ে না যে প্রধানমন্ত্রী হিসেবে ইলেকশনে জেতার পরে বিএনপি দলের মহাসচিব হিসেবে জেতার পরে উনি কি মায়ের কবরে গেছেন জিয়ারত করতে? মা বাপের কবর আমি দেখি নাই। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশনে প্রতিবার জেতার পরে টুঙ্গিপাড়া গিয়ে বাপের কবরটা জিয়ারত করে আসতেন, বনানী গোরস্থানে গিয়ে জিয়ারত করে আসতেন। কি বলেন আপনারা? শাওয়া হাদি যখন মারা গেছে তখন সে ফেসবুক লাইভে আসছিল না, ভুলে গেছেন এখন আপনারা? না, তার মারছে শাওয়াহাদি বড়, এবং দেখেন শাওয়াহাদির এখানে যায়, সেই রংপুর গিয়ে আর মার থেকে কার সঙ্গে বড় না বুঝিনি, আবার একটু যদি বলতেন। না, একবার বলছে আর বলবো না, পাঁচ লাইনের মধ্যে বারবার থাকে না। ভদ্রলোকের এক কথা, ভদ্রলোক একবারই বলে না, যেটা বলতেছিলাম, কিন্তু এই ভাইয়া দেখেন তার মার কবরেও যায় না, বাপের কবরেও যায় না, এবং আমাদের যে প্রিয় মুগ্ধ বাইয়ার উত্তরার কবরেও উনি যাওয়ার সময় করতে পারেন নাই। আপনাদের কারো কাছে এই জিনিসটা সন্দেহজনক মনে হয় না? মুগ্ধ ইস্যুটা সাইডে রেখে ওনার বাপ মায়ের ফোকাস থাকি, যে ভাইয়া দেখেন এত কিছু করতেছেন, তার মেয়ে বউকে স্টেজে উঠায় নিয়ে আসছেন, খুব সুন্দরভাবে স্পেস করে দিচ্ছেন। আজকে দেখলাম বগুড়ার আসন মেয়েকে এবং বউকে ছেড়ে দিচ্ছেন, ওখানে ইলেকশন করে কি হয় ওনার বউ জিতবে না মেয়ে জিতবে। তারেক রহমান তার বউকে ছেড়ে দিছে কেন? না, আসন ছেড়ে দিছে। আপনি এরকম গুজববাজ হয়ে যাচ্ছেন কেন? আপনি কিন্তু পুরো ইলিয়াস হয়ে গেছেন টিটো ভাই। দিস ইজ ভেরি ব্যাড। না, এটা আমার শোনায় সমস্যা আছে আর কি। জি বলেন। আপনার শোনায় অবশ্যই সমস্যা আছে, ঠিক করেন শোনা। জি। তারেক ভাই এই যে পলিটিক্যাল যে মানে ধর্মীয় যে একটা লেবাস উনি আবার চড়াইতে চাচ্ছেন, সেটা কিন্তু আর্মিতে অলরেডি হয়ে গেছে। উনি যত কিছুই রদবদল করেন, আর্মির ওই খাসলত কোনো দিন বদলাবে না। ওনাকে প্রেসক্রাইব করা হয়েছে তো আর্মি চেঞ্জ করার জন্য, আর্মির ওই খাসলত বদলাবে না। উনি চাচ্ছেন যে আর্মি ওনার ধরেন ওনার মুঠির মধ্যে থাকুক, আর্মি ওনার মুঠির মধ্যে থাকবে না। ওনার ওই হ্যাডম নাই, ওনার ওই ক্ষমতাই নাই। উনি দেখেন ওনার মানে সরকারের লোকগুলাকে দেখেন, যে শিক্ষামন্ত্রী নিয়ে সবাই এত লাফাচ্ছে, এহসানুল হক মিলন সাহেব, আমাদের সময় উনি মন্ত্রী ছিলেন, আমি পাঁচের ব্যাচ। উনি শপথ অনুষ্ঠানে আসছেন লেট করে। উনি যেদিক দিয়ে ঢোকার কথা সেদিক দিয়ে নিয়ম মেনে ঢুকেন নাই, ঢুকছেন অন্য দিক দিয়ে ডিঙ্গায়ে
চেন ডিঙ্গায় ঢুকছেন, এটা কি উনি রুলস মানছেন? উনি তো রুলস মানেন নাই। উনি একজন এমপি হিসেবে যাচ্ছেন শপথ নিতে, উনি রুলস মানেন নাই। আচ্ছা, ওনারটা খুবই ছোট, নগণ্য, বাট উনি যেভাবে কথা বলেন যে উনি শিক্ষা ব্যবস্থাকে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন, ওনাকে একজন যেহেতু মন্ত্রী করা হয়েছে, ওনার তো রুলস এন্ড রেগুলেশনস মানা উচিত, তাই না? ব্যক্তিগত নিজে না মানলে আরেকজনকে বলা যায় না। নিজের রুলস মেনে আরেকজনকে বলতে হয় যে তুমিও ফলো করো। সেতু পরিবহন মন্ত্রী রবিউল আলম, সে হইছে একজন খুনি, দীপ্ত টিভি সাংবাদিকের খুনি। এরপরে এই যে আজকে কক্সবাজারে, ওইটার নাম ফরিদ, আবার এই ফরিদ ভাই কক্সবাজারে সেই বেটা, আমি আরেকজনের পোস্ট দেখে নামটা জেনে আসলাম। আপনারা যখন বকবক করছেন আমি ওটা খুঁজে বের করছি। তো সেই গাড়ি বহরে বাচ্চাটা মারা গেছে, এই যে দেখেন গায়ে দাগ লেগে গেল। এরপরে কি বলছে? সমঝোতা বলছে। এরপরে কি বলছে? মানে কথার কোনো শেষ নাই। এত সব ওরা চালায় যাচ্ছে, উনি হচ্ছে নিজের দলের উপর ইয়ে রাখতে পারেন না, কন্ট্রোল। মুঠিতে আটকাইতে পারেন না। আর্মি কি কিভাবে রাখবে? উনি যে এত কিছু রদবদল করতেছে ভাই, উনি দেখেন দেশে আসার পরে আর্মি কিন্তু তাকে প্রোটোকল দিছে, সব রুলস এন্ড রেগুলেশনস এর বাইরে গিয়ে। উনি তখনো কিছুই না, সরকারি নেতা না, বিরোধী দলীয় নেতা না, নাথিং এলস। ওনাকে কিন্তু প্রোটোকল দেওয়া হয়েছে, কারণ ওনার মুসলেকের মধ্যে এই শর্তটা ছিল। কারণ ও মানে মানুষজন তো মানুষজন তো যা দেখায় তাই দেখে, কিন্তু তা মানুষজন এই যে তারেক জিয়ার এইসব নাচা কোদা, ধরেন উনি পানি খাইলেন, উনি হাইট অফিস গেলেন, উনি শনিবার অফিস গেলেন, উনি লেট করেন না, এইসব নিউজের বাইরে মানুষজন যে জরুরি ইস্যুটা ভুলে গেছে, সেটা হচ্ছে আজকে ইউএসএ এম্বাসেডর পোস্ট করছে তার প্রোফাইল, মানে ফেসবুক পেজ, অফিসিয়াল যেটা পেজ হয় সেখানে পোস্ট করছে, ইউএসএ প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ভোক্তারা খুশি, ইউএস এর কৃষকরা খুশি। আপনাকে বুঝতে হবে, কোন দেশের কৃষক খুশি মানে সেই দেশের উন্নতি হবে। আর যে দেশের ভোক্তারা খুশি, কৃষকরা খুশি না, সেই দেশের সরকারের কপালে কি আছে? আপনি টিটো ভাই তো বুঝতেছেন, জনগণের কিন্তু এটা বোঝা উচিত যে ইউএস এর এম্বাসেডর পাবলিকলি পোস্ট দিয়ে বলতেছে বাংলাদেশের ভোক্তারা খুশি, ইউএস এর কৃষকরা খুশি। বাংলাদেশের কৃষকরা তাহলে কি করবে? ছিড়ে আটি বানবে? সে আটি বাজারে ঘুরে ঘুরে বেচবে?